আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। আসেন শুরু করি। আজকের যে ম্যাথটা, এটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2019। ক্যামেরা জিকরা দেখেন তো ঠিক আছে কিনা। ওকে, ঠিক আছে। আমারে ছোট লাগে না বড় লাগে? ঠিক আছে, ওকে ওকে। কি অন্ধকার লাগে? ওই এই গেট খুলে দিলে আবার আলো লাগবে। আচ্ছা, সমস্যা নাই, বোর্ড তো দেখা যায়, বোর্ড দেখা গেলে। আচ্ছা, যেটা বলতেছিলাম, চট্টগ্রাম বোর্ড 2019 যে ম্যাথটা, এটার নাম হচ্ছে অঞ্জলি ট্রেডার্স। এই অঙ্কটা আমরা করব, অঙ্ক হাতে পাইয়া এখান থেকে আজকে একটা নতুন জিনিস শিখবেন। সম্প্রতি ক্লাসেই আমরা কোনো না কোনো নতুন সমন্বয় পাচ্ছি, আর নতুন সমন্বয়ের কাজ কিভাবে করতে হচ্ছে, কোথায় করতে হচ্ছে, এগুলি একটু আয়ত্ত করবেন, ঠিক আছে? তাইলে আমরা এরপর একটা লিস্ট করব যে আমরা কি কি সমন্বয় পড়াইছি, কি কি সমন্বয় আমরা পারি, ঠিক আছে? তো আসেন শুরু করি। অঙ্ক হাতে পায়া সর্বপ্রথম আমরা কি পড়তে বলি? সমন্বয়। এই যে অঞ্জলি ট্রেডার্সের ম্যাথটা আমরা একটু উপর থেকে পড়ি। 2018 সালের 31শে ডিসেম্বর তারিখে অঞ্জলি ট্রেডার্সের একটা রেও মিল নিচে দিয়ে দেওয়া হলো। বছরটা শেষ হয়েছে 2018 সালের 31শে ডিসেম্বরে। তো হাতে প্রশ্ন পায়া সর্বপ্রথম আমরা সমন্বয় পড়তে বলি। সমন্বয় দুই প্রকার, ভিতরের সমন্বয়, বাইরের সমন্বয়। ভিতরের সমন্বয় কয়টা আছে দেখা বলেন। ভাড়ার সাথে কয় মাস লেখা? 10 মাস। আর নিচে আছে 15% বিনিয়োগ। পার্সেন্ট দেওয়া একটা সমন্বয়, মাস দেওয়া একটা সমন্বয়। ভিতরে সমন্বয় আছে কয়টা তাইলে? দুইটা। বাইরের সমন্বয় আছে কয়টা? চারটা। বাইরের গুলিরে কি করতে হয়? নাম্বারিং করতে হয়। আসেন পেন্সিল হাতে নিয়ে আমরা নাম্বারিং করে ফেলি। বাইরে কোনটা কোনটা আছে একটু দেখি। সমাপনী মজুত পণ্য 45,500। খচর মচর করো না, পড়া দেখো। সমাপনী মজুত পণ্য গোডাউনে বছর শেষে আমি গয়না রাখছি কয় টাকার মাল আছে? এটা বিক্রি হয় নাই, অবিকৃত। এই অবিকৃতরই আরেক নাম কি? সমাপনী মজুত পণ্য। এগুলি গয়না রাখছি। গয়না রাখা মানে মূল্যায়ন করা। গয়না রাখছি 45,500 টাকার মাল আছে, যার মধ্যে মানে কার মধ্যে? এই 45,500-র মধ্যে মানে সমাপনী মজুদের মধ্যে 5,500 টাকার বিক্রয়কৃত পণ্য অন্তর্ভুক্ত আছে। কি পণ্য অন্তর্ভুক্ত আছে? 5,500 টাকার বিক্রয়কৃত পণ্য মানে বিক্রি করে ফেলাইছি। এইরকম মাল কিসের সাথে মিশা আছে? সমাপনী মজুদের সাথে মিশা আছে, মানে গোডাউনের মালের সাথে মিশা আছে। এইরকম এন্ট্রি কোন সময় পাইছেন যে সমাপনী মজুদের মধ্যে বিক্রিত পণ্য মিশা আছে? এইরকম ফার্স্ট কোন আমরা সমন্বয় পাইলাম? আমরা কিন্তু এর আগে যতগুলি সমন্বয় পাইছি আমি একটু বলি। সমাপনী মজুদের মধ্যে আগুনে পোড়া মাল অন্তর্ভুক্ত আছে, এমন পাইছি। সমাপনী মজুদের মধ্যে মণিহারি অন্তর্ভুক্ত আছে, এমন এন্ট্রি পাইছি। কিন্তু আজকে একটা নতুন পাইলাম, সমাপনী মজুদের মধ্যে কি পণ্য ঢুকছে? বিক্রিত পণ্য অন্তর্ভুক্ত আছে, যা কি করা হয়নি। এই লাইনটা ভালো করে পড়েন। বিক্রিত পণ্য যা কি করা হয়নি, সরবরাহ করা হয়নি, এমন পণ্য ঢুইকা বসে আছে সমাপনী মজুদের মধ্যে। স্যার এই ঘটনা, এই জিনিসটা কি? এখনো তো আমরা পুরোপুরি ক্লিয়ার হইতেছি না। এটা জিনিসটা কি? আমি একটা ঘটনার মধ্যে 1 মিনিটের মধ্যে বুঝিয়ে ফেলাম, মনোযোগ দিয়েন। আমাদের আম্মুরা বাজার যখন করতে বাইর হয়, একটা মুদি দোকান থেকে সাপোজ 10 কেজি চাল বা 5 কেজি চাল নিল। নেওয়ার পরে দোকানদারে কয়, ভাই আমার তো আরো সদাই আছে। বাস্তব জীবন দিয়া বুঝাইতেছি, আমার তো আরো সদাই আছে, আমার আরো কাঁচা বাজার আছে, কাঁচা বাজার কিনতে হইব। আপনি এক কাজ করেন, এই চাউলটা আপনার দোকান, টাকা কিন্তু দিয়ে ফেলাইছে আম্মু, দোকানদারে টাকা দিয়া ফেলাইছে। দোকানদারে তোমার আম্মুর কাছে মাল বিক্রি করে ফেলাইছে, চাল বিক্রি করে ফেলাইছে। এটা কি পণ্য এখন তাহলে তুমি বলো? বিক্রিত পণ্য। এখন তোমার মা কইতে আছে, তাহলে একটা কাজ করেন, আমি যাওয়ার সময়, বাসা যাওয়ার সময় চালটা নিয়ে যাবো, আমার আরো কিছু কি আছে, সদাই আছে। এই কথা কইয়া দোকানদারের কাছে চাইলটা রাখা গেছে। এখন তুমি উত্তর দাও, চাউল কি এখন দোকানদারের না তোমার আম্মুর? কাস্টমারের চাউল। কাস্টমারের চাউল, দোকানদার তো এটা বিক্রি করে ফেলাইছে। এখন কি আর এটা দোকানদারের চাউল আছে? কিন্তু কাস্টমার কিছু সময়ের জন্য এটা কি করছে? দোকানদারের কাছে রাখা গেছে যে ভাই আপনি রাখেন, আমি যাওয়ার সময় নিয়ে যাবো, আমার আরো সদাই আছে। এখন ঘটনা কি হয়েছে? তোমার আম্মু বাসা যাওয়ার সময় এই চাল নিতে ভুলে গেছে গা। চাউল নিতে কি করছে? ভুলে গেছে। এখন দোকানদারে সারা দিনে
কত লোকের কাছে চাউল বেচছে, দোকানদারের তো নিজেরও মনে না থাকতে পারে, দোকানদারের কি নিজেরও মনে না থাকতে পারে যে কতজনের কাছে তো চাউল বেচছি আমি। এখন দোকানদারে কইতেছে কিরে, যখন দোকান বন্ধ করতে যাইবো, যে এই এই পলিথিনে এই চাউল কার, গিট দেওয়া, তখন কইতেছে যে আরে এই চাউল আমি কার কাছে বেচছিলাম, আমার তো নিজেরও মনে নাই, দোকানদারের নিজেরও মনে নাই যে এইটা আমি বেচছি, কিন্তু হয়তো কাস্টমারে নেই নেই রাইখা গেছে ভুলে। কথা বুঝাইতে পারছি কিনা? আর দোকানদারে কি করবো, কবে দুরু যার মাল সে আয়া লাগলে পরে নিব। হ্যাঁ, পলিথিনের গিট খুইলা দোকানের চাইলের লগে এই চাইল কি করছে, মিশিয়ে ফেলাইছে। পুরা ঘটনা বুঝছেন নিজের, এটাই তো হয় আমাকে বাস্তব জীবনে। আপনি একটা দোকান খুলছেন, কাস্টমারের মাল রেখে গেছে, কার মাল আপনার মনে নাই, তো আপনি কি করবেন, দূর যার মাল হে আইলে পরে দিমুনি, অনেকটা খুইলা মিশিয়ে ফেলাইছে, শেষ। এখন এই যে গোডাউনের মালের সাথে মিশিয়ে ফেলাইলো চাউলটা, গোডাউনে কোন পণ্য থাকে, সমাপনী মজুদ পণ্য, তাহলে বিকৃত মাল মিশিয়ে ফেলাইছে কোন মালের লগে, তাহলে আদৌ কি এটা সমাপনী মজুদের একটা অংশ? এটা তো সমাপনী মজুদের অংশ না, এটা তো এই পণ্য তো কাস্টমারের পণ্য, এটা তো দোকানের পণ্য না, এটা দোকানের পণ্যের ভিতরে ভুলে ঢুকছে। তাইলে এই সমাপনী মজুদ থেকে এই পণ্য কি করতে হইব, বাদ দিতে হইব। স্যার কাহিনী তো আমরা বুঝছি, এটা কি নামে বাদ দিব, আপনি বুঝছে এটা বাদ দিতে হবে, এটা ভুলে ঢুকছে এটার ভিতরে, এটা বাদ দিব কি নামে, এটা বাদ দিবেন অসরবরাহকৃত পণ্য নামে। কি নামে? অসরবরাহকৃত পণ্য, মানে মাল বেচছেন, সরবরাহ শব্দের অর্থ বিক্রি করা, সরবরাহ শব্দের অর্থ কি, মাল বিক্রি করছেন কিন্তু কাস্টমারের হাত পর্যন্ত ডেলিভারি হয় নাই, পৌঁছায় নাই। মাল বেচছেন কিন্তু কাস্টমারের হাত পর্যন্ত পৌঁছায় নাই, ডেলিভারি হয় নাই। ডেলিভারি মানে কি? সরবরাহ করা। ডেলিভারি মানে কি? তাহলে মাল বেচছেন কিন্তু কি করেন নাই, তাহলে এটাকে কি পণ্য ডাকবেন? অসরবরাহকৃত পণ্য। কি পণ্য? মাল বেচছেন কিন্তু কি করেন নাই, কাস্টমারের কাছে এখনো এই মালটা কি হয় নাই, পৌঁছায় নাই, কিন্তু মাল বেচে ফেলাইছেন। আচ্ছা, আপনারা একটা বিবেক খাটায় উত্তর দেন, এই মাল কি বিক্রয়ের লগে কোনো কাজ আছে? এই মাল বিক্রি করছি, বিক্রয়ের মধ্যে লেখাও হইছে, বিক্রয়ের মধ্যে লেখা হইছে, সবকিছু ওকে, শুধু কাস্টমারের কি হাতে পৌঁছায় নাই। জিনিসটা আমগো কি এর লগে মিশা রইছে? গোডাউনের মালের লগে, সমাপনী মজুদের লগে মিশা রইছে। এটা কার পণ্য? কাস্টমারের পণ্য, এটা তো দোকানের পণ্য না। এটা বিক্রয়ের লগে কোনো কাজ নাই, এটা যা সমাপনী মজুদ থেকে বাদ দিতে হইব। কি নামে বাদ দিতে হইব? অসরবরাহকৃত পণ্য, যে মাল বেচছি কিন্তু সরবরাহ করা হয়নি, কাস্টমারের হাতে পৌঁছায় নাই। এটা বিক্রয়ের সাথে কিন্তু কোনো কাজ নাই, বারবার বলতেছে, এটা কার সাথে কোনো কাজ নাই, বিক্রয়ের সাথে কোনো কাজ নাই। বিক্রয়ের মধ্যে এটা লেখা হয়েছে, সব ওকে, শুধু এটা কি হয় নাই, কাস্টমারের কাছে সরবরাহ করা হয় নাই, হাতে পৌঁছানো। এরকম কাহিনী কিন্তু অনলাইনে বেশি হয়। বাস্তব জীবনে আমরা অনলাইনে অর্ডার দিই না, অনেক সময় বেটারা কি করে, যে টাকা আগে পেড করতে হয়, যে আপনার টাকা দিলে আমরা অর্ডার কনফার্ম করবো, তো আমরা টাকা পাঠিয়ে দিই। তো বেটারা যতক্ষণ পর্যন্ত আমগো কাছে মালটা না পৌঁছাইতেছে, এতক্ষণ পর্যন্ত মাল কিন্তু বেচে ফেলাইছে, কিন্তু আমগো হাতে পৌঁছায় নাই। ডেলিভারি ম্যান এসে বাসায় পৌঁছায় দেওয়া যায় না অনলাইনে অর্ডার দিলে? তো ডেলিভারি ম্যান এখনো পৌঁছায় নাই, তো এই পণ্যরে ওই দোকানদার কি ডাকবো? অসরবরাহকৃত পণ্য, যে মাল বেচছে কিন্তু সরবরাহ করিনি। কথা বুঝাইতে পারছি? তাইলে আশা করি এটাই ছিল আমাদের আজকের নতুন এন্ট্রি। তাহলে এই পর্যন্ত সমাপনী মজুদের মধ্যে আপনি কি কি ঢুকতে দেখছেন নিজেরাই বলেন। আগুনে পোড়া মাল ঢুকতে দেখছেন, মনিহারি ঢুকতে দেখছেন, আজকে নতুন কি ঢুকতে দেখলেন? বিকৃত পণ্য বা অসরবরাহকৃত পণ্য, যে মাল বেচছি সরবরাহ করিনি এমন পণ্য ঢুকতে পারে। তাহলে এটা সমাপনী মজুদটা বাদ দিতে, বা সমাপনী মজুদের কাজ বিকৃত পণ্যের ব্যয়, আর কোথায়? চলতি সম্পদে। কয় জায়গায় কাজ? দোনো জায়গাটা বাদ দিব। অলিখিত বিক্রয়, জাবেদা বলেন, এই বিক্রয় কোন বিক্রয়, নগদ না ধারে? সমন্বয়ে কোন লেনদেন থাকে? ধারে। তাহলে ধারে বিক্রয়ের জাবেদা বলো সবাই। প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। বিক্রয়ের পাশে নাম্বার লেখো 2, প্রাপ্য হিসাবের পাশে নাম্বার লেখো 2। চালু, পেন্সিল দিয়া। 3 নাম্বার, মালিক নিজের প্রয়োজনে কয় টাকার পণ্য উত্তোলন করছে?
তাহলে যেটা কি করা হয়নি, মানে জাবেদা দেওয়া হয় নাই, তো মালিক পণ্য উত্তোলন করলে জাবেদা কি? উত্তোলন ডেবিট, ক্রয় ক্রেডিট। পণ্য উত্তোলন করছে না, মালিক কি উত্তোলন করছে? কথা বলো। পণ্য, তাহলে উত্তোলন ডেবিট কি ক্রেডিট? নগদ ক্রেডিট না ক্রয় ক্রেডিট? ক্রয় ক্রেডিট। তাহলে একবার কাজ উত্তোলনের সাথে, আরেকবার কাজ ক্রয়ের সাথে। 3 লেখো উত্তোলনের পাশে, ক্রয়ের পাশে 3 লেখো। সামনে আগাও। 4 নাম্বার, উত্তোলনের উপর কি ধরতে বলছে? এই ফার্স্ট টাইম কোন উত্তোলনের উপরে আমরা কি ধরতেছি? সুদ ধরতেছি। এটা উত্তোলনের পাশে 4 লেখেন। উত্তোলনের সাথে তাহলে কয়টা কাজ? 2টা। 3ও কাজ আছে, 4ও কাজ আছে। ক নাম্বার প্রশ্ন পড়ি, চিরচেনা কোশ্চেন। নিট বিক্রয় করে ফেলান, এটা তো আমার লাগে না, এটা নিজেরা করেন, ঘর করেন, বিবরণ টাকা টাকা। নিট বিক্রয় কেমনে বের করে? প্রথমে অঙ্ক শুরু করবা কি দিয়া? বিক্রয়। বিক্রয় কয় টাকা আছে বলো? বিক্রয় আছে 1,40,000। বিক্রয় থেকে আগে কি খুঁজবা? বিক্রয় ফেরত, বিক্রয় বাট্টা। এই দুইটা কই খুঁজতে বলি? রেওয়া মিলে। তো রেওয়া মিলে খোঁজেন কোন বিক্রয় ফেরত আছে কিনা। আছে। এই ছেলেরা, বিক্রয় কোন দিকে থাকে রেওয়া মিলে? আর বিক্রয় ফেরত উল্টা কোন দিকে থাকে? কথাই কানে দি, ডেবিট দিকে থাকে। বিক্রয় যেদিকে থাকে বিক্রয় ফেরত তার উল্টা দিকে থাকে। তাহলে এটা বিক্রয় ফেরত হলে ডেবিটের টাকাটা, তাহলে বাদ বিক্রয় ফেরত। বিক্রয় ফেরত কত টাকা বলো সবাই? ডেবিটে কত আছে? 10,000। বাদ দিয়া নিচে লেখো, অঙ্ক শেষ হয় নাই। বিক্রয় থেকে বিক্রয় ফেরত বাদ। এরপরে কি? বিক্রয় বাট্টা বাদ। খোঁজো বিক্রয় বাট্টা আছে কিনা অঙ্কের রেওয়া মিলের ভিতরে। কোন বিক্রয় বাট্টা আছে রেওয়া মিলে? নাই, বিক্রয় বাট্টা নাই। এরপরে বলেন বিক্রয়ের সাথে নাম্বার কত লেখা রাখছি? 2 নাম্বারে কি আছিল? অলিখিত বিক্রয়। বিক্রয়ের সাথে কি হয়? যোগ। তাহলে যোগ অলিখিত বিক্রয়। কত টাকা অলিখিত বিক্রয় বলো? 6,000। আচ্ছা, বিক্রয়ের সাথে আর কোন কাজ আছে? নিচে 2 বাদে আর কোন নাম্বার লেখছি? তাহলে আর কোনো কাজ নাই। ভিতরেও কোনো কাজ নাই, ভিতরে একটা কাজ পাইছি ফেরত, আর বাইরে পাইছি একটা কাজ। শেষ। তাহলে বলেন অলিখিত বিক্রয় যোগ দিলে কত হয়? এটাই আমার কোন বিক্রয় সবাই? এটাই আমার নিট বিক্রয়। ক নাম্বার শেষ। ক্ষয়ের জন্য প্রস্তুত হন। ক্ষতে কি চাইছে প্রশ্ন পড়েন। কোন মুনাফা? মোট মুনাফা বিশদায় বিবরণীর কত নাম্বার স্টেপ? 1 নাম্বার স্টেপ। তাহলে মোট সবাই, মোট মুনাফা বাইর করার সূত্র কি? প্রত্যক্ষ আয় মাইনাস, বলো। আরে এরা এই দিয়ে লেখা শেষ করেন, লেখা শেষ করো, এত সোলো কাই লেখা তোমরা। রাকিব স্যারের গ্রুপে মেসেজ দাও। লেখা শেষ হয়েছে? শেষ। এই খ নাম্বার প্রশ্ন পড়েন, কি চাইছে? 2018 সালের 31শে ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের কিসের পরিমাণ নির্ণয় করো? মোট মুনাফার পরিমাণ নির্ণয় করো। তো বলেন মোট মুনাফা বিশদায় বিবরণীর কত নাম্বার স্টেপ? বলো। প্রথম স্টেপ। এই কথা বলা মনে করো, এটা খেয়াল করো পড়া। 2018 সালের 31শে ডিসেম্বর তারিখের কোন মুনাফা বের করতে বলছে? মোট মুনাফা। মোট মুনাফা বের করার সূত্র কি? মুনাফা বের করার সূত্র কি? আয় থেকে। তো মোট মুনাফা বের করার সূত্র কি? কোন আয় থেকে কোন ব্যয় বাদ? প্রত্যক্ষ আয় থেকে প্রত্যক্ষ ব্যয় বাদ। এখন সবাই বলেন প্রত্যক্ষ আয় কয়টা ব্যবসায়? একটা। নাম কি? নিট বিক্রয়। এই দিকটাকে বের করছেন। এই নিট বিক্রয় থেকে প্রত্যক্ষ, নিট বিক্রয় হলো প্রত্যক্ষ আয়। আর প্রত্যক্ষ আয় থেকে প্রত্যক্ষ ব্যয় বাদ দিন। প্রত্যক্ষ ব্যয়ের আরেক নাম কি? প্রতি ক্লাসে এগুলি বলতেছি, বিক্রিত পণ্যের ব্যয়। তার মানে এক কথায় নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে এই আয় থেকে কোন ব্যয়? বিক্রিত পণ্যের ব্যয়। নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে কোন মুনাফা বের হয়?
তাহলে মোট মুনাফার সূত্র কি বলো? নিট বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়, শেষ। মোট মুনাফার সূত্র কি? জোরে বল। গুড। নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে কি বেরিব? মোট মুনাফা বা গ্রস প্রফিট। হ্যাঁ, তাহলে আসেন আমরা ম্যাথ শুরু করি। মোট মুনাফার জন্য টাকার ঘর কয়টা নিতে হয়? 3টা। তাহলে 3টা টাকার ঘর নেন সবাই। সবাই হ্যাঁ বলেন। মোট মুনাফা বের করার সূত্র কি? নিট বিক্রয় থেকে কি বাদ? আর নিট বিক্রয় কি আর কষ্ট করে বাইর করার দরকার আছে না? ক থেকে পাই, ক থেকে পাই। নিট বিক্রয় কয় টাকা সবাই? 1,36,000 আমার নিট বিক্রয়। এখন সূত্র কি? নিট বিক্রয় থেকে কোন ব্যয় বাদ? এই আয় থেকে কোন ব্যয় বাদ? প্রত্যক্ষ আয় থেকে প্রত্যক্ষ ব্যয় বাদ। প্রত্যক্ষ ব্যয়ের আরেক নাম কি? বিক্রিত পণ্যের ব্যয়। এখন শুরু, বিক্রিত পণ্যের ব্যয় বাইর করব। বিক্রিত মাল জানতে হইলে আগে কোন মাল বাইর করতে হয়? প্রতি ক্লাসে বলতেছি, বিক্রিত মাল জানতে হইলে আগে কোন পণ্য বাইর করতে হয়? বিক্রিত পণ্য জানতে হইলে আগে কোন পণ্য জানতে হয়? মোট পণ্য। মোট পণ্য থেকে অবিক্রিত পণ্যগুলি বাদ দিলেই কোন পণ্য বাইরিব? মোট পণ্য থেকে অবিক্রিত গুলি বাদ দিলেই কোনটা বাইরিব? বিক্রিত। আগে আমার মোট পণ্য বাইর করতে হবে। মোট পণ্য বাইর করব, মোট জানতে হইলে অঙ্ক শুরু করতে হইব কোন পণ্য দিয়া? একদম বছরের শুরুর পণ্য। বছরের শুরুর পণ্যকে কি বলে? প্রারম্ভিক মজুদ পণ্য। কয় টাকা? কোন কাজ ছিল, কোন নাম্বার লিখছি? আপনারা বইতে লেখেন, আমার নাম্বারগুলি মুছে গেছে, আপনারা বই থেকে দেখেন। নাম্বার লেখা থাকলে বললেন আমারে, নাম্বার না থাকলে কোনো ব্যয়ের সাথে কোনো কাজ নাই। কাজ না থাকলে, ব্যয়ের সাথে কাজ না থাকলে কোন ঘরে লিখতে বলি? মাঝখানের ঘরে লেখেন প্রারম্ভিক মজুদ। তাহলে বছরের শুরুতে দোকানে কয় টাকার মাল ছিল? 30,000। এই মাল দিয়ে সারা বছর যাইবো? আরো মাল চুরি করতে হয় না ক্রয় করতে হয়? ক্রয়। খোঁজেন ক্রয় আছে কিনা। ক্রয় কত টাকা মামুনি? 80,000। ক্রয়, ক্রয়ের সাথে কাজ আছে মনে হয়। তাহলে প্রথম ঘরে লিখেন ক্রয়টা। ক্রয় 80,000, ক্রয় হচ্ছে ডেবিটের টাকাটা। ক্রয় 80,000 লিখছি প্রথম ঘরে। এখন প্রথমে ক্রয়ের সাথে দুইটা জিনিস খুঁজবো রেও মিলে। কোন দুইটা জিনিস রেও মিলে খুঁজতে বলি বলো? ক্রয় থেকে ক্রয় ফেরত বাদ ক্রয় বাদটা বাদ। এই দুইটা কই খুঁজতে বলছিলাম? রেও মিলে। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লেখা দিয়েছিলাম নোটের মধ্যে। তো খোঁজেন ক্রয় ফেরত আছে কিনা। ক্রয় থাকে ডেবিট দিকে, ক্রয় ফেরত থাকে। তাহলে ক্রয় ফেরত আছে। কত টাকা ক্রয় ফেরত? 7,000 বাদ ক্রয় ফেরত 7,000। তো 7,000 বাদ দেই। বাদ দিলে আরো কাজ আছে, বাদ দিলে কত হয়? 73,000। নিচে লেখেন 73,000। তাহলে ক্রয় থেকে ক্রয় ফেরত বাদ দিলাম। এরপরে কি? ক্রয় বাদটা বাদ। খোঁজেন ক্রয় বাদটা আছে? নাই। এবার বলেন ক্রয়ের সাথে নাম্বার কত লিখছিলেন? 3। 3 নম্বরে কি আছিল? মালিক নিজের প্রয়োজনে কি উত্তোলন করছিল? পণ্য উত্তোলন করলে পণ্য বাড়ে না কমে? মালিকে পণ্য উঠে নিয়ে গেছে, পণ্য বাড়ছে না কমছে? ব্যবসার কমছে। কে কয় বাড়ছে? পণ্য উঠে নিয়ে গেছে ব্যবসা থেকে। তাহলে পণ্য কি হয়েছে? কমছে। তাহলে পণ্য কমলে ক্রয়তে প্লাস না মাইনাস? মাইনাস। কি নামে মাইনাস? পণ্য উত্তোলন। কয় টাকার পণ্য উঠে নিয়ে গেছে? আর কোন কাজ ছিল ক্রয়ের সাথে? আর কোন নাম্বার লিখছিলাম? নাই, একটাই, এই একটাই। তাহলে ক্রয়ের সাথে আর কোনো কাজ নাই। মাঝখানের ঘরে নিয়ে আসেন, বাদ দিলে কত থাকে? এটাই আমার কোন ক্রয় সবাই? আচ্ছা, তাইলে এখন প্রান্ত। শুরুতে কয় টাকার মাল ছিল? এই মাল দিয়ে সারা বছর যাইবো না, আরো মাল কি করছি? ক্রয় করছি। কত টাকার মাল? এই মাল কেন মাথাত করে উঠে এলে আমুক? মাল আনার সময় রাস্তায় কিছু খরচ হয়, ওইগুলিতে বলে ক্রয় সংক্রান্ত খরচ। খোঁজেন ক্রয় সংক্রান্ত খরচ কোনটা আছে?
জাহাজ ভাড়া গুড বয় একটা পাইছি, আর জাহাজ ভাড়ার পরে আর কি আছে বলো? আমদানি শুল্ক দুইটা গুড বয়, আর আর নাই, তাহলে আর নাই। এগুলির সাথে কোনো নাম্বার লিখছিলাম? নাম্বার নাই মানে তাহলে কোনো কাজ নাই, ব্যয়গুলি ডাইরেক্ট কোন ঘরে লিখবো? ব্যয়ের সাথে কাজ না থাকলে ডাইরেক্ট কোন ঘরে? মাঝখানের ঘরে। তো বলেন বিদেশ থেকে মাল আনতে যাইয়া সরকারের যে ট্যাক্স দেয় তাকে কি বলে? আমদানি শুল্ক, ইম্পোর্ট ট্যাক্স। আমদানি শুল্ক কত টাকা? 5,000। এরপরে বিদেশ থেকে মাল আনছি কেমনে? জাহাজে, জাহাজ ভাড়া কত লাগছে? কত? 3500। ওকে, এখন সবাই মিলে উত্তর দেন। প্রতি ক্লাসে এগুলি বলতেছি। শুরুতে কয় টাকার মাল ছিল? আরো কয় টাকার মাল কিনছি? এই মাল আনতে আরো খরচ হয়েছে কয়টা? 2টা। এই সবগুলি জিনিস যোগ দিলে এখন কোন পণ্য বাইরিব? মোট পণ্য। গুড, বাইর করো মোট পণ্য কয় টাকা। এই আমি এটা কোন বোর্ড করতেছিলাম জানো? চট্টগ্রাম 19। আচ্ছা আচ্ছা, হ্যাঁ মোট পণ্য কত? 1,06,500 টাকা আমার মোট পণ্য। তো বলেন মোট পণ্য থেকে কোন পণ্য বাদ? আচ্ছা এই এটা হলো মোট পণ্য। আমার কি মোট পণ্য দরকার? কোন কথা কইছ না, আমার কি মোট পণ্য দরকার না বিক্রিত পণ্য দরকার? তো মোট পণ্যতে কি বাদ দিলে বিক্রিত পণ্য বাইরিব? মোট পণ্য মানে 2টা পণ্যের যোগফল, মনে রাখবি। এগুলি প্রতিদিন বলতেছি। মোট পণ্য মানে কয়টা পণ্যের যোগফল? এটার ভিতরে কিছু বিক্রি হইছে, কিছু বিক্রি হয় নাই, কিছু বিক্রি হইছে, আর কিছু বিক্রি মানে কিছু বিক্রিত, কিছু অবিকৃত। এই 2 পণ্য মিললে কোন পণ্য হয়? মোট পণ্য। আর তোর কোনটি দরকার? তাহলে মোটটাতে যেটি অবিকৃত ওইটি কি করে দিবি? অবিকৃত পণ্যের আরেক নাম কি? সমাপনীর লাগে আবার কিন্তু কি আছে? কাজ আছে। তাহলে সমাপনী মজুদ প্রথম করে লিখতে হইব সবাই। তাহলে আমরা লিখি সমাপনী বাদ সমাপনী মজুদ পণ্য। তাহলে মোট পণ্য থেকে জিকরা তোমার কথা অনুযায়ী মোট পণ্য থেকে অবিকৃত পণ্যগুলি কি করতে হয়? অবিকৃত পণ্যের আরেক নাম কি? সমাপনী মজুদ পণ্য বাদ দিব। তো সমাপনী মজুদ পণ্য কত টাকা? 45,500। এইটার মধ্যে আবার ভুলে কি ঢুকে বসে আছে? ওই যে কাস্টমারের মাল এখনো পৌঁছাই নাই, এটারে কি কয়? ওই যে মাল বেচছি কিন্তু সরবরাহ করি নাই, অসরবরাহকৃত পণ্য। তাহলে লেখেন এটার ভিতরে ভুলে কি ঢুকে বসে আছে? অসরবরাহকৃত পণ্য। কয় টাকার পণ্য? আপনি কাস্টমারের হাত পর্যন্ত এখনো পৌঁছান নাই, মানে এটা কিসের লগে মিশিয়ে থুয়ে দিছেন? ওই সমাপনী দোকানের মালের লগে মিশিয়ে থুয়ে দিছেন এটা। তাহলে এটা কি আদৌ দোকানের মাল না? এটা দোকানের মাল থেকে বাদ দিতে হইব। এটা সমাপনী মজুদ থেকে বাদ দিতে হবে। এটা ভুলে ঢুইকা বসে আছে। তাহলে বাদ দিলে আমার সঠিক সমাপনী মজুদ কত? 40,000। তাইলে আসলে আমার দোকানে বছর শেষে কয় টাকার মাল বেচা হয় নাই? এটার ভিতরে আবার ভুল করে কোন মাল ঢুকে বসে মানে ঢুকে রাখছিলাম? ওই যে বিক্রিত মাল কিন্তু কাস্টমারের হাত পর্যন্ত এখনো পৌঁছায় নেই বা সরবরাহ করি নেই, মানে শুদ্ধ ভাষায় কি কয়? অসরবরাহকৃত পণ্য। তাহলে এটা ভুলে ঢুকছে, এটারে এখন আমরা কি করব? বাদ দিব। তো বাদ দিছি। তাহলে আমার সঠিক সমাপনী মজুদ 40,000। তাহলে বলেন মোট মাল কয় টাকার? এর মধ্যে বেচতে পারেন নাই কয় টাকার মাল রয়ে গেছে? তাহলে বাকিটি কি করছেন? বিক্রি করছেন। তাহলে কত টাকার মাল বিক্রি করছেন বিয়োগ করে বাইর করেন। এখন বলেন আপনি 66,500 টাকার মাল বেচছেন। তো এত টাকার মাল কত টাকায় বেচছেন? 66,000 টাকার মাল 1,36,000 বেচছেন। লাভ হয়েছে না লস হয়েছে? কত লাভ হয়েছে? এটা কেমনে বাইর করবো? এই আয় থেকে ব্যয়টারে কি করবো? এখন বিয়োগ দিব। তো বিয়োগ দেন, আয় থেকে ব্যয় বাদ দেন। 69,500। এখন বলো নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে আমার কোন লাভ বাইরেছে? এটা বা মোট মুনাফা। আর আমার প্রশ্নে কি বাইর করতে বলছিল? শেষ, আমার ম্যাথ শেষ।
মোট মুনাফা 69,500। এই তুমি কি আমার টাকা দিছো? আচ্ছা ছুটির সময় দিও। এই লেখো মোট মুনাফা, খ শেষ। এবার গো, ঘড়িতে কয়টা বাজে একটু দেখো তো জিকরা। 50 বাজে। তোমার তো ইফতারি খুঁজতে মসজিদে যাওয়ার, এবার তুমি কয়টা? 4টা। আচ্ছা ঠিক আছে, ওকে। তো এবার আসেন আমরা গতে যাইতে পারি। এ বাবা এটা কে কে পড়া বুঝি নাই কিচ্ছু। যে স্যার যদি কারো কোনো মনের মধ্যে কোশ্চেন থেকে থাকে, আমার ভিডিও ক্লাস ইউটিউবে আপলোড দেওয়া থাকবে, আপনারা লাগলে ইনবক্সে আমারে জিজ্ঞাসা করতে পারেন, কোনো সমস্যা নেই। গ নাম্বার রেডি। তো আম্মু আসেন আমরা পড়ায় ফিরি। আমাদের গ নাম্বার কাঙ্ক্ষিত ম্যাথ যেটা আমাদের চলে আসছে, এরপরে আমাদের ইনশাল্লাহ ওর যেহেতু ইফতারি খুঁজতে যাইবে মসজিদে, আমরা ছুটি দিয়ে দিব। গ নাম্বারে কি কইছে, নিট মুনাফার পরিমাণ কত টাকা ধরতে বলছে। এই মজার বিষয়, নিট মুনাফা দিয়ে দিছে। নিট মুনাফা করা লাগবো। নিট মুনাফা 25,000 টাকা ধইরা বলছে 31শে ডিসেম্বর 2018, মানে আমাদের ব্যবসার শেষে, বছর শেষে কিসের পরিমাণ নির্ণয় করো। আচ্ছা এখন প্রান্ত উত্তর দেন। খিলগাঁও মডেল কলেজ। মালিকানা সত্ত্ব আর দায় এগুলি কোন বিবরণীতে বাইর করা হয়? লাভ ক্ষতি বাইর করে কোন বিবরণীতে? আয় বিবরণী। মালিকের মালিকানা সত্ত্ব বাইর করে মালিকানা সত্ত্ব বিবরণীতে। আর মালিকানা সত্ত্ব আর দায় এই দুইটা জিনিস কোন বিবরণীতে দেখায়? বিশদায় বিবরণীতে তো লাভ ক্ষতি দেখায়। আর্থিক অবস্থার বিবরণী। কোন বিবরণী? আর্থিক অবস্থার বিবরণীর কয়টা পাশ ভুলে গেছে? 2টা। সম্পদ পাশ, দায় পাশ। সম্পদ কয় প্রকার ছিল এ মনে পড়ছে? এই সম্পদ আর দায় দেখায় যে এই বিবরণীতে, তার নাম কি বলো আমার সাথে? আর্থিক অবস্থার বিবরণী। তাহলে সম্পদ আর দায় দেখায় কোন বিবরণীতে? আবার এখন তোমার কাছে কি সম্পদ দেখাইতে কইছে, না কইছে শুধু মালিকানা সত্ত্ব আর দায় দেখাও? তার মানে এই দুই সাইডের ভিতরে কয় সাইড চাইছে? এক সাইড, সম্পদ সাইড চাইছে। আমরা জানি সম্পদ সমান দায় যোগ, তো কোন সাইড চাইছে কথা বল? দায় আর মালিকানা সত্ত্বের সাইড চাইছে, সম্পদ সাইড। তার মানে আর্থিক অবস্থার বিবরণী কতটুক করতে কইছে? অর্ধেক, আংশিক। তাহলে আমরা শুধু দায় আর মালিকানা সত্ত্ব দেখাবো। তাহলে ঘর করি, টাকার ঘর কয়টা হইব সবাই? বিবরণ 3টা টাকার ঘর। উপর দিয়ে লেখা নিও ওই লোকটার নাম অঞ্জলি ট্রেডার্স, দোকানের নাম অঞ্জলি ট্রেডার্স, আর আর্থিক অবস্থার বিবরণী ব্র্যাকেটে লিখবা আংশিক, এরপর ডেট বসায় নিবা। এগুলি একটু বাসায় বসায় নিও, আমি ডাইরেক্ট ঘর করতেছি। টাকার ঘর 3টা। সবাই কি প্রস্তুত? তো বলেন মালিকানা সত্ত্ব আর দায় দেখাবো। আগে কি দেখায়? আগে মালিকানা সত্ত্ব না আগে দায়? আগে দায়। দায় কয় প্রকার পৃথিবীতে? দায় কয় প্রকার পৃথিবীতে? দায় 2 প্রকার। চলতি দায়, আগে কোনটা? চলতি দায়। শেষ। তো লিখা ভালো। চলতি দায় খোঁজা শুরু করি, আসেন সবাই। চলতি দায় খুঁজবা, ঠিক আছে? খুঁজতে থাকো, শুরু করো। হাতে নগদ এটা কোনো দায় না, মজুত পণ্য দায় না, ক্রয় বিক্রয় দায় না, ফেরত দায় না, অফিস ভাড়া। ভাড়া 2 মাসের কি আছে? 10 মাসের দিয়ে দিছি। রেও মিলে কোন লেনদেন থাকে সবাই? নগদে কয় মাসের টাকা দিছি? আরো বাকি কয় মাস? 2 মাস। তো 2 মাসের যে ভাড়া একটা খরচ, খরচ কি আছে তাইলে? বকেয়া। খরচ বকেয়া থাকলে কি বুঝায়? আমার বাসা ভাড়া বকেয়া আছে, এটা আমার লিগে সম্পদ না দায়? তো 2 মাসের ভাড়া বকেয়া, তাহলে খরচ যদি বকেয়া থাকে কি বুঝায়? আর বাড়িওয়ালারা কি 50 বছর পরে টিয়া দিমু? না চলতি বছরের ভাড়া চলতি বছরে দিতে হয়। তাহলে এটা একটা কোন দায়? চলতি দায়। গুড। তাহলে লিখি বকেয়া ভাড়া। সবাই হাতে ক্যালকুলেটর,
বকেয়া ভাড়া কয় মাসের? 2 মাসের টাকা বাইর করতেছি, দেখো 10 মাসের ভাড়া কত দিছ সবাই? এটা কয় মাসের টাকা? 20,000। 10 দিয়া ভাগ দিলে কয় মাসের ভাড়া বাড়িব? 1 মাসের ভাড়া কত ভাগ করো? 1 মাসের ভাড়া 2,000, তাহলে বকেয়া কয় মাসের? 2 মাসের ভাড়া কত তাইলে? 1 মাসের 2,000 হইলে 2 মাসের 4,000 টাকা ভাড়া বকেয়া। বকেয়া ভাড়া 4,000। কোনো প্রশ্ন আছে? এরপরে বকেয়া ভাড়ার পরে আরেকটা পাইছি, প্রদেয় হিসাব। প্রদেয় হিসাবের লগে কোনো নাম্বার লেখছি কিনা তাড়াতাড়ি একটু দেখেন। কোনো নাম্বার লেখি নাই, তাইলে ডাইরেক্ট মাঝখানের ঘরে প্রদেয় হিসাব কয় টাকা? 32,000। শেষ। এরপর আর কোন দায় আছে? সঞ্চিতি কোনো দায় না, শুল্ক, এটি খরচ, জাহাজ ভাড়া খরচ, বন্ধকি ঋণ। ঋণ, বন্ধকি ঋণ কি? বন্ধকি ঋণ দীর্ঘমেয়াদী দেয়। বন্ধকি ঋণ কোনো কিছু বন্ধক দিয়ে ঋণ আনছি, তো বন্ধক কি 1 বছরের লিখে দেয় না দীর্ঘমেয়াদের লিখা? তো এটা দীর্ঘমেয়াদী দেয়, চলতি দেয় না, চলতি দেয় খুঁজেন। সম্পদ, বিনিয়োগ কি? সম্পদের সুদ। সম্পদের সুদ সম্পদই হয়, নোট লেখা দিয়েছিলাম, গুড বয়। সম্পদের সুদ কখনো দায় হয় না। উত্তোলন মূলধন, এটি কোনো দায়? দায় ভিতরে আর নাই, নিচে খোঁজেন। নিচে কোনো দায় দেখো নাই, তাহলে উত্তোলন চলতি দায় দুইটাই। কত টাকা চলতি দায় টোটাল? 70। এবার বলো চলতি দায়ের পরে কোন দায়? দায় কয় প্রকার পৃথিবীতে? কি কি চলতি দায়? দীর্ঘমেয়াদী দায়। তো দীর্ঘমেয়াদী দায় কয়টা আছে এই অঙ্কিকটাকে বলছি? একটাই, সেটার নাম কি? বন্ধকি ঋণ। বন্ধক দিয়া ঋণ আনছ, কয় টাকার ঋণ আনছ বলো? বন্ধক দিয়া 30,000। যেহেতু অ্যামাউন্ট একটাই, ডাইরেক্ট ক্লাস্টার করে লেখো। অ্যামাউন্ট যেহেতু একটাই, ডাইরেক্ট ক্লাস্টার করে লেখো 30,000 বন্ধকি ঋণ। কোনো প্রশ্ন আছে এই পর্যন্ত? তাহলে দায় কয়? তাহলে আমাদের টোটাল দায় কত আসে? 30 আর 36, টোটাল দায় 66,000। ওকে, গেল আমাদের মোট দায়। এটা আমাদের মোট দায়। আমাদের বের করতে বলছে মোট দায় ও কি মালিকানা সত্ত্ব। এখন আমরা মালিকানা সত্ত্ব বের করব। মালিকানা সত্ত্ব শিখেছি সবাই। মালিকানা সত্ত্ব শুরু হয় কি দিয়া? মূলধন। মূলধনের লগে মূলধনের 14 গোষ্ঠী যোগ। ঠিক আছে, ওই কাজটা এখন আমরা করে ফেলামু। মালিকানা সত্ত্বের উত্তর কিন্তু আমরা জানি না, এটা বের করে নিতে হবে। তাহলে মালিকানা সত্ত্ব শুরু হয় কি দিয়া? মূলধন দিয়া। তো রেওয়ামূলের মধ্যে খুঁজেন মূলধন আছে কিনা। হ্যাঁ, আমরা দেখতেছি মূলধন আছে। মূলধন থাকে ক্রেডিট দিকে। কত টাকা মূলধন? 1.5 লাখ। এটা প্রথম ঘরে লিখেন 1.5 লাখ টাকা মূলধন। মূলধনের সাথে মূলধনের 14 গোষ্ঠী, অতিরিক্ত মূলধন, মূলধনের সুদ, এগুলি আছে কিনা একটু দেখেন। কোনো অতিরিক্ত মূলধন, কোনো মূলধনের সুদ এরকম আমরা কি দেখতে পাচ্ছি? না, নাই। তাইলে মূলধনের সাথে মূলধনের 14 গোষ্ঠী তেমন কিছু পাইনি, একটাই মূলধন পাইছি 1.5 লাখ টাকা। এরপরে মূলধনের সাথে মূলধনের 14 গোষ্ঠী যোগ দেওয়ার পরে এরপরে কি? নিট লাভ হইলে যোগ, নিট ক্ষতি হইলে বিয়োগ। কি আছে আমাদের প্রশ্নের মধ্যে? কি দিয়ে দিছে? নিট লাভ। তাহলে নিট লাভ যোগ দাও, যোগ নিট মুনাফা বা নিট লাভ, একই কথা। তাহলে নিট মুনাফা কত টাকা? 25,000। তাহলে নিট লাভ হইলে যোগ, নিট ক্ষতি হইলে বিয়োগ। তো লাভ হইছে, যোগ করতেছি 50 আর 25 কত? 75। 1,75,000। এটা আমার নিট মুনাফা। তাহলে মালিকানা সত্ত্বের সাথে, মালিকানা সত্ত্ব শুরু হয় মূলধন দিয়া। মূলধনের সাথে সব রকম মূলধন যোগ। সব রকমের মূলধন, আমরা মূলধন একটাই পেয়েছি, আর কোনো মূলধন নাই। এরপরে নিট মুনাফা হইলে যোগ, নিট ক্ষতি হইলে বিয়োগ। অঙ্কে নিট মুনাফা দেওয়া ছিল, নিট মুনাফা যোগ করছে। এরপরে উত্তোলন, যত রকমের উত্তোলন আছে সব বাদ। তাহলে আমরা লিখবো বাদ উত্তোলন। আচ্ছা, প্রথমেই দেখি আমাদের উত্তোলন আছে কিনা। হ্যাঁ, আমাদের উত্তোলন আছে। রেওয়া মিলে কোন লেনদেন থাকে? নগদ। তো রেওয়া মিলে যে উত্তোলন আছে ওটা কোন উত্তোলন? ওটা নগদ উত্তোলন। তাহলে নগদ উত্তোলন কত? 21,500। তাহলে আমরা বাদ দিই, বাদ উত্তোলন 21,500। তাইলে 1,75,000 থেকে 21,500 গেলে কত থাকে আমরা একটু দেখি। 1,75,000 মাইনাস 21,500, তাইলে বাদ দিলে থাকে 1,53,500। এরপরে উত্তোলন আর কি কি উত্তোলন আছে আমরা একটু দেখেও গেল। সুদ, নগদ উত্তোলন। এরপরে উত্তোলনের সাথে কাজ ছিল 3 নাম্বার আর 4 নাম্বারে। 3 নাম্বারে মালিক পণ্য উত্তোলন করছিল, তো যেই কোনো উত্তোলন হোক, উত্তোলন হইলে আমরা বাদ দিয়ে দিব। তাহলে পণ্য উত্তোলন, এটাও বাদ। বাদ
পণ্য উত্তোলন। তো মালিক পণ্য উত্তোলন করছিল কয় টাকার? মালিক পণ্য উত্তোলন করছিল 5,000 টাকার। তাহলে 5,000 বাদ দেই, তাহলে বাদ দিলে কত থাকে? 53 থেকে 5 গেলে 1,48,500 গেল। এটা 1,48,500। এরপরে আর উত্তোলনের সাথে কত নাম্বারের কাজ ছিল? 4 নাম্বারে। 4 নাম্বারে কি আসলে? উত্তোলনের সুদ ধরতে বলছে। বাদ উত্তোলনের সুদ, এটাও এক ধরনের উত্তোলন। মানে যত রকমের উত্তোলন আছে সব বাদ। উত্তোলন, পণ্য উত্তোলন, আয়কর, জীবন বীমা প্রিমিয়াম, ছেলের স্কুলের বেতন, উত্তোলনের সুদ, এগুলি সব বাদ। এগুলি সব উত্তোলনের জাত ভাই। তো আমরা কোনো আয়কর টাইকর এগুলি কিছু পাই নাই। আমরা শুধু পাইছি নগদ উত্তোলন, আর পাইছি পণ্য উত্তোলন, আর পাইছি উত্তোলনের সুদ। কোনো আয়কর, জীবন বীমা প্রিমিয়াম এগুলি কিচ্ছু নাই। তাইলে এখন আসেন উত্তোলনের সুদ ধরি। এখন এই উত্তোলনের সুদের টপিকটাও নতুন, এর আগে কোনো ম্যাথে কিন্তু আপনারা উত্তোলনের সুদ পান নাই। উত্তোলনের সুদ, এখন এটা নিয়ে একটু কথা বলি। মনে রাখবেন, উত্তোলনের সুদ অলওয়েজ নগদ উত্তোলনের উপরে ধরবেন। এখন নগদ উত্তোলন কই থাকে? রেও মিলে। তো রেও মিলে নগদ উত্তোলন কত আছে? 21,500। এই 21,500-র উপরে আপনি 5% সুদ ধরবেন। তাহলে আবার বলতেছি, কোন উত্তোলনের উপরে শুধু সুদ ধরি আমরা? নগদ উত্তোলনের উপরে আমরা সুদ ধরি। পণ্য উত্তোলনের উপর কখনো সুদ ধরবেন না। তাহলে উত্তোলনের সুদ ধরতে বললে অলওয়েজ কোন উত্তোলনের উপর সুদ ধরবো? নগদ উত্তোলনের উপর। তো নগদ উত্তোলন কত আছে? 21,500। নগদ উত্তোলন আছে 21,500। এটার উপরে সুদ ধরবো কত পার্সেন্ট? 5%। তাইলে 5 আচ্ছা গুণ 5 ভাগ 100 দিই, তাইলে 5%-এর কাজ হয়ে যাব। তাইলে 5% করলে এক বছরের সুদ কত আসে উত্তোলনের? 1,075 টাকা। আপনারা ওই 21,500-এর উপরে ক্যালকুলেটরে 5% করে দেখেন, করলে 1,075 আসবে। এখন একটু উত্তর দেন, পার্সেন্ট করলে যে সুদটা বের হচ্ছে এটা কয় বছরের সুদ? পার্সেন্ট করলে যে সুদ বের এটা 1 বছরের সুদ। কিন্তু এখন আমি কি এখানে 1 বছরের সুদের টাকা লিখবো? এখন একটু খেয়াল করেন, ওই যে আমি বলি পার্সেন্ট করার পরে দেখতে পাশে কোনো তারিখ আছে কিনা। উত্তোলনের পাশে কোনো তারিখ ছিল? কোনো তারিখ নেই। তো তারিখ না থাকলে আপনারা সবসময় কি করেন? 1 বছরের সুদ ধরেন। এখন একটু কথা শোনেন, নোট খাতা খুলে দেখেন, আমি যখন উত্তোলনের সুদ লিখছিলাম, এই মালিকানা সত্ত্বর বিবরণীর যে ছক শিখাইছিলাম, ওইখানে উত্তোলনের সুদ লেখার পরে পাশে ব্রেকেট দিয়ে একটা কথা লিখছিলাম। এখন ওই কথাটা একটু শুনেন। উত্তোলনের পাশে যদি কোনো তারিখ দেওয়া না থাকে, উত্তোলনের উপর কখনোই পূর্ণ বছরের সুদ ধরা যাবে না। মানে পুরো 1 বছরের সুদ ধরা যাবে না, এরকম কোনো নিয়ম নাই। উত্তোলনের উপর যদি ডেট টেট কিচ্ছু বলা না থাকে, গড়ে 6 মাসের সুদ ধরবেন। তাহলে উত্তোলনের পাশে তারিখ না থাকলে গড়ে কয় মাসের সুদ ধরতে হয়? 6 মাসের। 1 বছরের সুদ ধরা যায় না। ঠিক আছে? তাহলে উত্তোলনের উপর কখনোই 1 বছরের সুদ ধরবেন না। গড়ে কয় মাসের সুদ ধরবেন? 6 মাসের। তাহলে 6 মাসের সুদ কেমনে ধরবেন? এটা হলো 1 বছরের সুদ। এটারে গুণ দিবেন 6 দিয়া, ভাগ দিবেন 12 দিয়া। তাহলে 1 মাসের 6 মাসের সুদ চলে আসবো 538 টাকা। দশমিক ধরার দরকার নেই, রাউন্ড ফিগার ধরবেন 538। তাহলে উত্তোলনের সুদ 538 টাকা। তাইলে 1,48,500 টাকা থেকে 538 টাকা বাদ দিলে কত থাকে? 1,47,962। 1,47,962। তাইলে মূলধন দিয়ে শুরু করছি, মূলধনের সাথে মূলধনের 14 গোষ্ঠী যোগ, নিট লাভ হইলে যোগ, নিট ক্ষতি হইলে বিয়োগ, উত্তোলনের 14 গোষ্ঠী সব বাদ দিছি। এরপরে লাস্টে কি থাকলে যোগ? সাধারণ সঞ্চিতি। এই অঙ্কে কিন্তু কোনো সাধারণ সঞ্চিতি ছিল না। আপনারা দেখতে পারেন কোনো সাধারণ সঞ্চিতি নাই, এই জন্য আমি টাকাটা লাস্টের ঘরে লিখে ফেলাইছি। এটাই আমাদের মালিকানা সত্ত্ব। সব যোগ বিয়োগ করে যেটা পাইছি এটাই আমাদের সমাপনী মালিকানা সত্ত্ব বা মালিকের সমাপনী মূলধন। তাইলে এখন আপনারা বলেন লাস্ট আমাদের কাজ কি? আমাদের প্রশ্নে কি বাইর করতে বলছিল? বলছে মালিকানা সত্ত্ব আর দায় বাইর করো। তো আমরা মালিকানা সত্ত্ব বাইর করলাম, দায়ও বাইর করছিলাম। তো দায় আর মালিকানা সত্ত্ব দুইটা কি করে দিতে হয়? আমরা পড়ছি সমীকরণটা কি ছিল আমাদের? সম্পদ সমান দায় যোগ মালিকানা সত্ত্ব। মানে দায় আর মালিকানা সত্ত্ব দুইটারে কি করে দিতে হয়? দুইটারে যোগ করে দিতে হয়। তাহলে দায় আর মালিকানা সত্ত্ব আমরা যোগ করে দিব এখন। তাইলে আমাদের অ্যান্সার বের হয়ে যায়। আমাদের বলছিল মালিকানা সত্ত্ব আর দায়ের পরিমাণ বাইর করো। তাহলে দায় আর মালিকানা সত্ত্ব যোগ করে দিলে এই পরিমাণটা বের হয়ে যাবে। তাহলে দায় কত টাকা আছে মোট? দায় আছে 66,000 মোট, প্লাস মালিকানা সত্ত্ব কত? 1,47,962।
62। হ্যাঁ, তাহলে যোগ করে দিলে আমার উত্তর হয় 2,13,962। 2,13,962। ক্লোজ করে দেন। এটাই আমার মোট দায় ও মালিকানা সত্ত্ব। অ্যান্সার লেখেন। $2,13,962। হ্যাঁ, ঠিক আছে স্যার। তাইলে এই ছিল আমাদের দায় আর মালিকানা সত্ত্বের যোগফল। আশা করি বুঝছেন। কারো কোনো কোশ্চেন থাকলে তারপরে জানায়েন। ঠিক আছে, আল্লাহ হাফেজ।